Manpower is the fact. Manpower is the actual power. জনসম্পদ হলো প্রকৃত আসল সম্পদ। জনসম্পদ আসল সম্পদ। টাকার সম্পদ আসল সম্পদ নয়, সোনার সম্পদ আসল সম্পদ নয়, ডলারের সম্পদ আসল সম্পদ নয়। জাতির জনগণকে যদি তুমি জনসম্পদে পরিণত করতে না পারো, সেই জাতি কোনোদিন উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে স্থান পাবে না। আর জাতি সম্পদ, জাতির জনসম্পদ উন্নয়নের ক্ষেত্রে নামাজের চেয়ে, সালাতের চেয়ে বেশি কার্যকর ঔষধ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। এখানে আল্লাহ বলেছেন, প্রথম নামাজটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করো, দেখবা। শুধু ভাই রাষ্ট্রের কথা বলতেছি না, শুধু রাষ্ট্রের কথা বলতেছি না, আপনি যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, যে কোনো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সুন্দরভাবে নামাজের ব্যবস্থা করেন। আপনার ফ্যাক্টরিতে যেন কোনো বেনামাজি না থাকে, প্রত্যেকটা মানুষের জন্য নামাজের ব্যবস্থা করেন। নামাজের টাইমে ফ্যাক্টরি বন্ধ রাখেন, বন্ধ রাখতে না পারলে শিফট করেন, 2 শিফটে হবে, 1 শিফট আগে নামাজ পড়বে, তারপরে তারা কাজে যোগদান করবে, এরপরে আবার আরেক শিফট নামাজে যাবে। এইভাবে আপনার ফ্যাক্টরিতে, আপনার মিল কলকারখানায়, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে শতভাগ এমপ্লয়ি যদি নামাজি হয়, খোদার কসম খেয়ে বলি, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ অন্য 10টা ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বরকতের দিক থেকে, নীতির দিক থেকে, দুর্নীতি মুক্ত হওয়ার দিক থেকে অগ্রসর হবে। অ্যাপ্লাই করে দেখেন না আমার আল্লাহর বিধানটা। আমরা তো চিন্তা করি যে আমার কর্মচারী নামাজ পড়তে গেলে তো লস, নামাজ পড়তে গেলে টাইম যাবে, জোহরের সময় আধা ঘন্টা, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 15 মিনিট। কাজে এই নামাজে যেই কর্মচারী নামাজ পড়ে, যেই কামলা নামাজ পড়ে, যেই ড্রাইভার নামাজ পড়ে, এদেরকে অনেকে চাকরি দিতে চায় না, মনে করে যে লস। আহাম্মকের দল, এই নামাজ তোমার লস করবে না। তোমার ড্রাইভারের নামাজ, তোমার কামলার নামাজ, তোমার কর্মীর নামাজ, তোমার ওই শ্রমিকের নামাজ, তোমার কর্মচারীর নামাজ, তোমার কর্মকর্তার নামাজ তাকে যেরকম বরকত দিবে, তোমার প্রতিষ্ঠানকেও মানোন্নত করবে। খোদার কসম খেয়ে বলি, এটা আমার আল্লাহর জিম্মাদারি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে প্রথম কথা। সুতরাং নামাজ কায়েম করাটা এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটার দ্বারা যেরকম আখিরাতের উন্নতি হবে, দুনিয়ারও উন্নতি হবে, দুনিয়ারও উন্নতি হবে, জাতীয় উন্নতি হবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, ওয়া আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছেন আল্লাহ পাক। রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করো। যাকাত ব্যবস্থা মানে কি? তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত মানে হলো ধনীদের কাছ থেকে কমিশন লও, গরিবদেরকে কমিশনটা বন্টন করে দাও। ঠিক, আমাকে কমিশন খায় কারা এখন? বলেন, সব চোরেরা কমিশন খেয়ে রাষ্ট্রটাকে ফোকলা বানায় ফেলেছে। আল্লাহ বলতেছেন কমিশন যাবে বড়লোকদের সম্পদ থেকে। বড়লোকের কাছ থেকে যত কমিশন নেওয়া হলো 100% বণ্টিত হবে কাদের মধ্যে? গরিবের মধ্যে। ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় মূলনীতি, যদি কেউ জানতে চান যে ইসলাম দুনিয়াতে যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে চায় তার সবচেয়ে বড় মূলনীতি কি, আমি বলতেছি সেই মূলনীতি আল্লাহর কোরআন থেকে। ইসলাম বলে এমন অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবা যে দেশের সম্পদ যেন অল্প কিছু ধনী মানুষের কাছে গিয়ে কুক্ষিগত না হয়ে যায়। অল্প কিছু মানুষ সম্পদের মালিক হবে আর সাধারণ মানুষ দরিদ্র থাকবে। ওই অল্প মানুষের সঙ্গে সাধারণ মানুষের
সম্পদের আকাশ পাতাল ব্যবধান থাকবে। ইসলাম এই বৈষম্যকে জমিনের মধ্যে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। হতেই পারে না একদল মানুষ পাহাড় গড়ে তুলবে, একদল মানুষ আকাশ চুম্বী সম্পদের পাহাড় গড়বে, আর ব্যাপক জনগোষ্ঠী তারা সম্পদহীন থাকবে। তাহলে এটা মুসলমানদের সমাজ হইতেই পারে না, হইতেই পারে না। এটা এই মুসলমানরা যদি আল্লাহর কোরআন পড়তো, তারা যদি আল্লাহর কোরআন বুঝতো, তাহলে কোন মুসলমান এইরকম সমাজ কোনোভাবেই বরদাস্ত করতো না। সম্পদ কোন একটা শ্রেণী বিশেষের কাছে, নির্দিষ্ট কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হতে পারবে না, বরং কি হবে? হ্যাঁ, বড় লোকরা বেশি সম্পদের মালিক থাকবে, কিন্তু সে যত বেশি সম্পদ কামাবে তত বেশি কমিশন তাকে দিতে হবে। তত বেশি কমিশন কোথায় যাবে? গরিবের কাছে চলে যাবে। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থায় যদি বাস্তবায়ন হয় সমাজ এবং রাষ্ট্রে, সেখানে ধনী এবং গরিবের মধ্যে আকাশ পাতাল সম্পদের পার্থক্য থাকবে না। হ্যাঁ, ধনী একটু বেশি খাবে, ধনী সম্পদের বেশি মালিক থাকবে, কিন্তু গরিবও না খেয়ে থাকবে না। আর এখন আমাদের সমাজে যে অর্থ ব্যবস্থা প্রচলিত আছে, এটাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিজম। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সবটাই হলো জনগণকে ধোঁকাবাজি, জনগণের সাথে ফাফরবাজির একটা অর্থ ব্যবস্থা। ফাফরবাজি বুঝলেন না? আরে আপনার ঢাকার মানুষই ফাফর মানা বুঝেন না? ফাফর এই যা আছে বর্তমানে আমাদের সমাজে, ইসলামী অর্থ ব্যবস্থা তো নাই, আছে কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। পুঁজিবাদ হলো পুরাটাই একটা ফাফরবাজির অর্থ ব্যবস্থা, চাপাবাজির অর্থ ব্যবস্থা। আরো সহজে বললাম, কেমনে চাপাবাজি আমি আপনাদেরকে হাতে ধরে দেখায় দিই। দেখেন, আমাদের দেশে প্রতি বছরই কিন্তু একটা সরকারি হিসাব যে আসে, সেই হিসাব অনুযায়ী দেশের সম্পদ বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খুঁজে দেখেন 2023-24 অর্থ বছরে দেশের জনগণের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় যেটা ছিল 2024-25 অর্থ বছরে, সেটা আরো বেড়ে গেছে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, মানে গড় আয় কত জানেন আপনারা? শুনলে আসমান থেকে বলবেন যে হুজুর আমরা এত টাকা কামাই। গড় আয় মানে সবার মাথা পিছু আয় হলো $2,820, $3,40,000 টাকা বাংলাদেশি টাকায়। কত টাকা? কত? আরে ভাই, কত বছর কামাইছেন নিয়ে আপনারা? প্রত্যেকের ভাই সরকারের হিসাব, সরকার হিসাব দিছে, আন্তর্জাতিক ভাবে সারা দুনিয়া মানছে যে হ্যাঁ, তোমাদের বাংলাদেশের জনগণের গড় আয়, মাথা পিছু আয় 2024-25 ফিসক্যাল ইয়ার, যেটা অর্থাৎ 2024-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত, এটা আমাদের দেশের একটা অর্থ বছর। বর্তমান যেটা চলতেছে 2025-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 26-এর জুন পর্যন্ত, এটা পরের হিসাব, পরের মাসে আসবে। লেটেস্ট সর্বশেষ হিসাব আমি আপনাদেরকে শুনাইলাম, $2,820 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 3,40,000, কয়েক টাকা কম, 39,000 সামথিং, মানে 3,40,000। কারণ আমার ডলারের রেট আরো বাড়ছে, এই হিসাবে 3,40,000-এর উপরে পুকুরিটা বাদ দেন। আপনারা সবাই কত টাকা করে কামান? 3,40,000 টাকা। এই হলো সরকারি হিসাব, বাংলাদেশের মানুষের গড় আয়। এখন গড় আয়ের হিসাবটা কি? গড় আয়ের হিসাবটা পুরোটাই ফাফরবাজি। হিসাব হয় কি? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কি পরিমাণ, মোট আভ্যন্তরীণ প্রোডাকশন কি পরিমাণ, উৎপাদন কি পরিমাণ। দেখা যায় যে উৎপাদন বাড়তেছে,
উৎপাদন বাড়তেছে, মাশাআল্লাহ আমরাও খুশি হয়ে যাই। দেশের উৎপাদন বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, গড় আয় বাড়তেছে, মাথা পিছু আয় বাড়তেছে। 3,40,000 টাকা করে আমরা কামাইতেছি। কি এক চিন্তা, খাওয়ার দাম আরামসে ঘুরবো। 3,40,000 টাকা করে মাসে কামায়, তাহলে আর কোনো কিছু থাকে? কাহিনী শুনেন, এটা হলো কি হিসাব? গড় হিসাব। কি হিসাব? গড় হিসাব। গড় হিসাবটার কাহিনীটা হলো এই গড় তো সাধারণ মানুষ বুঝে না, পাবলিক তো গড় হিসাব বুঝে না। গড় হিসাব বুঝে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তারা এই গড় হিসাব করে চলে। তো এক বেটা এরকম খুব জেন্টলম্যান, সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পৌঁছে, সেখান থেকে তার একটা খাল পার হইতে হবে। এখনো সামনে গিয়ে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কিনা। এটা পাশে দেখে একটা চাষা ভুষা কৃষক মানুষ, যাই বেটা এই খাল পার হওয়া যাবো? হয় না, খাল পার হওয়া যাবে না, খালের মাঝখানে আপনার ঠাই হবে না। কেন ঠাই হবে না? খালের মাঝখানে কয় হাত পানি? 4 হাতের বেশি পানি আছে। আর আপনার হাইট হলো 3.5 হাত, তো 3.5 হাত মানুষ 4 হাত পানি দিয়ে পার হয় কেমনে? খারাপ, তুই হিসাবের এত সিস্টেম জানোস না, আমি এটার সিস্টেম বের করতেছি। কি হিসাব বাই করবেন? মাপ মাঝখানে কয় হাত? 4 হাত। ওই পারে মাপ কয় হাত? 1 হাত। এই পারে মাপ কয় হাত? 1 হাত। এবার 3 জায়গা থেকে স্যাম্পল নিছস, 1 হাত, 4 হাত, 4 হাত। এবার যোগ দে, কত হয়? কয় হয়? 6। 4 প্লাস 1 প্লাস 1 কত হলো? কয় জায়গা থেকে স্যাম্পল নিছস? 3 জায়গা থেকে। এবার 3 দিয়ে ভাগ দে। বলেন 6 কে 3 দিয়ে ভাগ দিলে গড় পানি কত? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন ঠ্যাঙের নিচ থেকে 2 হাত পানি বাঁধা গেছে, হাঁটু পর্যন্ত 2 হাত হয়, প্রায় 2 হাত পানি, গড় পানি আছে। এই খাল পার আমরা কোনো ব্যাপার নাকি? তুই হিসাব বুঝিস না। আপনার এখন এই কৃষক তো হিসাব বুঝে না, হিসাব বুঝে খালের মধ্যে গড় পানি আছে কতটুকু? এই খালের মধ্যে গড় পানি আছে 2 হাত। এখন এই জেন্টলম্যান 2 হাত গড় পানি দিয়ে পার হইতে গেছে। আপনারা কি মনে করেন যে সে খুব ভালোভাবে গড় পানি 2 হাত আছে হিসাব করে পার হইতে পারবে? মাঝখানে গেলে চুটনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জনগণকে পার ক্যাপিটা ইনকামের হিসাব দেখায়, মাথা পিছু আয়ের হিসাব দেখায়, 3,40,000 টাকা আয়ের হিসাব দেখায় গোটা দেশের জনগণকে বোকা বানানোর ভাওতাবাজির পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে। ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে খুব মজার একটা তথ্য। আমি তো আবার অর্থনীতির ছাত্র, আমি বিএসএস এন্ড এমএসএস ইন ইকোনমিক্স কমপ্লিট করেছি। তো এই হিসাবে এদের এই ফাপড়বাজি আমাদের জানা আছে। আশ্চর্য ভয়ঙ্কর একটা তথ্য কি জানেন? এই যে গ্রস মানে জিডিপি দেখায়, যে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যে কি পরিমাণ, পার ক্যাপিটা ইনকাম যে কি পরিমাণ, ইনকামের মধ্যে দুর্নীতি করে মানুষ যে টাকাটা কামায় এটাও ইনকামের মধ্যে গণ্য হয়। বুঝেন নাই কথা? মানে চোরাই আপনার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে 10 লাখ টাকা, তাহলে ওর মাসে ইনকাম হলো কত? 10 লাখ। আরেক চোরাই ইনকাম চুরি করছে 10 কোটি টাকা, তাহলে ওর মাসে ইনকাম হলো। আরেক চোরাই চুরি করছে 1,000 কোটি টাকা, তাহলে ওর ইনকাম। আরেক চোরাই চুরি করছে 10,000 কোটি টাকা, ওর ইনকাম। আরেক চোরাই বড় চোরাই চুরি করছে 10 লক্ষ কোটি টাকা, তো ওর ইনকাম। এই সব চোরাদের যে চুরি, এই চুরি হলো সব এই আপনার পার ক্যাপিটা ইনকামের মধ্যে গণে। পার ক্যাপিটা ইনকাম যে 3,40,000 মাগনা হয়েছে নাকি রে ভাই? এই দেশের জনগণের সম্পত্তি যিনি চুরি করছে, চুরি করে করে সুইস ব্যাংকে নিয়ে জমা করছে, চুরি করে নিয়ে আমার দেশের গরিব মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফলানো ট্যাক্সের পয়সা চুরি করে করে বিদেশে যারা বেগম পাড়া করেছে, ওই বেগম পাড়ার সম্পত্তি যোগ দিলে তো পার ক্যাপিটা ইনকাম পারবেই।
হিসাব নিয়ে দেখেন, আমি আপনাদেরকে যে তথ্য দিলাম খবর নিয়ে দেখেন যে এগুলোকেও